আমি নীলকান্ত গোস্বামী মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন করিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন করিব। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন করিব। সত্যানন্দ পরিবারের সকল দর্শক বৃন্দদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে একটা ভিন্ন লীলা নিয়ে আপনাদের সামনে আমি আসতে পেরেছি। লীলা কাহিনী আমাদের শ্রদ্ধেয় শ্রী মনত শিরা দাদা তিনি লিখেছিলেন 1992 সালে। তিনি ভক্তের চোখে ভগবান বলে যে গ্রন্থখানা বের করেছিলেন, যে গ্রন্থ একদিন আমাদের সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দকে আলোড়িত করেছিল। সবার প্রাণে একটা কেমন যেন উদ্যম এনে দিয়েছিল। স্বামী নীলকান্ত গোস্বামী মহারাজ যাকে বলতেন মনতোষ এই সম্প্রদায়ের ব্যাস, মনতোষ হীরা নরনারায়ণ সেবা সংঘের ব্যাস। তিনি বহু গ্রন্থ লিখেছিলেন। পত্রিকা বেরিয়েছিল মহারাষ্ট্র আশ্রম থেকে সত্যানন্দ দর্শন নামে। সেই পত্রিকার তিনি ছিলেন সম্পাদক। তার সম্পাদনায় বহু লীলা স্থান পেয়েছিল এবং সেই লীলাগুলি সমগ্র ভারতবর্ষ জুড়ে সকল ভক্তদের কাছে একটা উন্মাদনা এনে দিয়েছিল। ঠাকুরের প্রেম, শ্রীমায়ের প্রেম তাদের অন্তরে যেন ফল্গুধারা বয়ে চলত। সেই প্রেম প্রীতি সেইগুলো যে ব্যক্তি আমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছিলেন, তিনি ভক্তের চোখে ভগবান নামক একখানা গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থখানি 1982 খ্রিস্টাব্দে বেরিয়েছিল। সেই বইয়ের মধ্যে থেকে একটা ঘটনা বলছি, মহারাষ্ট্র শান্তিগ্রামের ঘটনা। এই যে শান্তিগ্রাম, এই গ্রামেরও ইতিহাস বড় কম নয়। সময় সুযোগ হলে একদিন বিস্তারিত বলবো। তবে ঠাকুরের একটা প্রিয় গ্রাম, ঠাকুর মন প্রাণ দিয়ে যে গ্রামকে ভালোবেসেছিলেন, যে গ্রামের মানুষের মধ্যে তিনি আর্থিক তথা ধার্মিক চেতনা জুগিয়ে দিয়েছিলেন। আজও সেই আর্থিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা যে ফন্ড তৈরি করেছিলেন, যে ফন্ডের মাধ্যমে, যে তহবিলের মাধ্যমে জনগণ উপকৃত হবেন বলে সেদিন তৈরি করা হয়েছিল, আজ উপকৃত হয়ে চলেছে সবাই। এই যে ঠাকুরের আগাম চিন্তাধারা, ঠাকুর যে ভক্তদেরকে আগে কিভাবে নিতে হবে, কিভাবে যেতে হবে, এই সকল বুদ্ধি ঠাকুর শ্রী নীলকান্ত ভক্তদের জুগিয়েছিলেন। আর ভক্তগণ সেই বুদ্ধি বলেই চলেছিলেন। আজকে সেই শান্তিগ্রামে একটা ঘটনা বলছি। শ্রীমৎ নীলকান্ত মহাপ্রভু তখন মহারাষ্ট্রের নাম প্রচার করছেন, সঙ্গে কিছু ভক্ত রয়েছে। প্রথমবার তিনি নাম প্রচার করতে এসে বহু জায়গায় নাম প্রচার করেছিলেন। শান্তিগ্রামেও এসেছিলেন, বেশ কিছু ভক্ত সেখানে হয়েছিল। এইবার আবার এলেন, শান্তিগ্রামে এসেছেন। যখন
এই ঠাকুর শান্তিগ্রামে আসবেন, শান্তিগ্রামে শুধু নয় মহারাষ্ট্রে আসবেন, তখন কয়েকজন ভক্ত, যেমন তাদের মধ্যে অগ্রণী ছিলেন রাজ্যেশ্বর বিশ্বাস বলে এক ভদ্রলোক। সেই ভদ্রলোক সাথী কয়েকজনকে নিয়েই ঠাকুরকে আনতে গিয়েছিলেন। ঠাকুরকে আনতে গেলে ঠাকুরকে জানালেন যে বাবা আপনাকে তো নিতে আসছি। তখন ঠাকুর বললেন, দেখ আমার নেওয়া না নেওয়া সব কিছুই তো আমার গুরুদেবের পায়ে ন্যস্ত। তিনি যদি আমাকে বলেন যেতে আমি যাব, না হলে আমার যাওয়ার কোনো উপায় নেই। গুরু অন্তর প্রাণ, গুরুমুখী ভক্ত এনারা। তখন বললেন, তোরা যে বল তোদের দাদুর কাছে, যদি তিনি রাজি হন তাহলে যাব। যে ঠাকুরকে সবাই আগ্রহ ভরে বসে ঠাকুরকে প্রণাম করে বেশ খানিক সময় সামনে বসে থেকে তারপর প্রস্তাব পারলেন যে দাদু আমরা তো বাবাকে নিতে আসছিলাম, অনেক লোকে দীক্ষা নেবে, সেই জন্য নিতে আসছি। শুনলেন না, আর কথায় কর্ণপাতও করলেন না। বড় মন মরা হয়ে গেল সকলের, যে তাহলে ঠাকুর বোধহয় রাজি না। যাই হোক, তারা আরও কয়েকদিন থাকলেন আশ্রমে থেকে তারপর আবার আর একদিন যে বললেন যে দাদু বাবাকে তো নিতে আসছিলাম, আপনি যদি অনুমতি দেন তাহলে বাবা যাইতে পারে, নইলে বাবা তো যাইতে পারবে না। তা ঠাকুর বললেন যে দেখো নীলকান্তরে নিতে আইছো ভালো কথা, আমার নীলুরে 15 দিনের বেশি রাখতে পারবা না, কথা দাও। যদি কথা দাও তাহলে নিয়ে যাও, না হলে নিও না। বলে হ্যাঁ দাদু আমরা 15 দিনের বেশি আর রাখবো না, আপনি যখন বলছেন তখন আমরা 15 দিনই রাখবো। ঠাকুর বললেন তাহলে নিয়ে যাও। যাই হোক, সময় নির্দিষ্ট হলো। তখন ঠাকুর শ্রী নীলকান্ত তার প্রাণদ্বৈতকে প্রণাম করলেন এবং সকলে প্রণাম করলেন, করে সবাই বেরিয়ে পড়লেন একযোগে মহারাষ্ট্রের উদ্দেশ্যে। ঠাকুর গেলেন মহারাষ্ট্রে। এখন নাম প্রচার করতে করতে দিন রাত নাম প্রচার করছেন, আলোচনা করছেন, শরীর ভেঙে যাওয়ার উপক্রম। তখন খাওয়া ঘুমের ঠিক নেই। তখন ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর কি করলেন, এক বৃদ্ধের রূপ ধরে সেইখানে গেলেন। তখন আলোচনা চলছে এক ভক্তের বাড়িতে, শান্তিগ্রামের এক ভক্তের বাড়িতে আলোচনা চলছে, রাজ্যেশ্বরের বাড়ি নয়। তখন ঠাকুর কি করলেন, যে এই রাজ্যেশ্বর যে বিশ্বাস মহাশয়, এনার বাবার কাছে যে উপস্থিত হলেন বৃদ্ধ অবস্থায়। তিনি দেখে কিছু বললেন না। ঠাকুর বললেন, বুড়ো বাবা আমাকে কি একটু দুধ খাওয়ানো যায়? কতদিন দুধ খাই না, আর খিদা লেগেছে খুব, তা আমাকে কি একটু দুধ খাওয়ানো যায়? বলে মশাই তোমার আর কি কব, দুধ একটুও হয় না বললেই চলে, আমার নাতি পুতিগুলো খাইতে পায় না, কি দুধ হয় বুঝতে পারছো? বল না তুমি ভালো করে দাও, অনেক দুধ হবে, 1 বালতি দুধ হয়ে যাবে, দাও। বলে ফাজলামি করতেছো? হ্যাঁ ফাজলামি করতে আসো, যে গরুর আধা পোয়া দুধ হয় না 1 বালতি দুধ হইবে, ফাজলামি করতে আসো। বলে না ফাজলামি করছি না, তা তুমি গাই দোয়াও, আমি অমুকের বাড়ি ওই নীলকান্ত গোসাই আলোচনা করতেছে না, সত্যানন্দ গোসাইয়ের শিষ্য। বলে হ্যাঁ,
আমি ওইখানে যাচ্ছি, একটু আলোচনা শুনি, তুমি গাই দোয়াই নিয়ে আসো। গাইটা শ্রদ্ধেয় দাদা এখানে গাই বলে উল্লেখ করেছেন, কিন্তু গাইটা গরু গাই না, এটা মহিষ গাই। যাই হোক, দাদা উল্লেখ করেছেন, কেননা রাজ্যেশ্বরদার সঙ্গে আমার দেখা হয়েছিল মহারাষ্ট্রে। তিনি আমাকে বলেছিলেন যে দাদা লিখেছেন, ওইটা তো গাই বলে লিখেছেন, এটা ছিল মহিষ। বলে ওই হবে, গাই যখন বলেছেন, মহিষটাও তো গাই মহিষ, মেয়ে মোষ তো। বলে হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, সেই দোয়ালেন, দোয়াতে দোয়াতে আজকে বৃদ্ধ একদম অপারগ হয়ে যাচ্ছেন যে এত দুধ কোথা থেকে আসতেছে, কি করে সম্ভব। হতে হতে ঠিক বালতি ভরে গেছে, তখনই আর দুধ হলো না। এইবার বৃদ্ধ কি করলেন, যে আজকে খাওয়া দিয়ে কাম নাই, মুই লইয়া যামু, যাইয়া সেই গোসাইয়ের হেয়ানো পয়সা আছে, মুই হেয়ানো যাইয়া দিয়া আমু। বুড়া কইয়া গেল, বুড়া মানু, তার মুহের কথায় এত দাম, এত বুঝতে পারি নাই। যা হোক, বৃদ্ধ ভাবের ঘরে দুধপাত্র মাথায় নিয়ে চলেছেন। চলে যেখানে যে বাড়িতে আলোচনা হচ্ছিল ঠাকুরের, সেইখানে যে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, সে কই? বলে কে? বলে কেন, ওই যে বুড়ো। এক বুড়ো, অনেক বুড়ো, মাথায় ঝুঁটি আছে, হাতে বালা আছে, কালো দেখতে, সে বুড়ো কোথায়? এখন সবাই বলে এরকম বুড়ো তো আমরা দেখিনি, এখানে তো আসেনি কেউ। বললো না, আমারে বললো যে গোসাই আলোচনা করতেছে, হেয়েনো যাইতেছে। বলে না তো, কেউ আসেনি। এদিকে ঠাকুর যে বোঝার, সে তো বুঝে যাচ্ছে না। এদিকে ঠাকুরের চোখ দিয়ে জল ঝরঝর করে ঝরে পড়ছে। ভক্তের মান বাড়াতে ঠাকুর নিজেই এসেছেন জগতে, তাই ঠাকুরকে প্রচার করার জন্য গুরুদেব স্বয়ং এসেছেন, আর আমরা প্রচারিত হওয়ার জন্য চেষ্টা করি। কত বড় ভুল। ঠাকুর তো প্রচার করে রেখেছেন আমাকে, আমি আর কি প্রচার করব। যাই হোক, সেখানে না পেয়ে আলোচনা সভা শেষ হয়ে গেল। রাজ্যেশ্বরের বাড়িতে ঠাকুর এলেন, এসে বললেন, তোমরা তো বসতে পারো না, 15 দিনের বেশি হয়ে গেছে না। বাবা আমাকে দেখা দিতে আসলেন যে 15 দিনের বেশি হয়ে গেছে, তুমি ফিরে এসো। তাই আমি তো ঠাকুরের দান করা প্রাণ, ঠাকুর যা করেন আমাকে তাই করতেই হয়, তার করাই তো আমার করা। তা আমি আগামী দিন আর থাকবো না, আগামী দিন চলে যাব। কেউ আমারে মারলেও রাখতে পারবা না, বেঁধে রাখলেও রাখতে পারবা না, আমি যাবই। সকালবেলা সবাই গুছিয়ে নিয়ে ঠাকুরকে এগোয়ে দিয়ে আসলেন আবার যে সেই পাখানজোর। সত্যানন্দের কোলের ছেলে সত্যানন্দের কোলে পৌঁছে দিয়ে এলেন। এই যে ঠাকুরের লীলা, এই লীলাটা সংগ্রহ করে আমাদের শ্রদ্ধেয় মনতোষ দাদা তিনি লিখেছিলেন। আমি লেখার মধ্যে অনেক প্রেরণা তার কাছ থেকে সংগ্রহ করেছি। তিনি আমাকে যথেষ্ট প্রেরণা দিয়েছেন
তাই তাকে আমি শ্রদ্ধা করি। আলোচনা এখানেই রাখছি। আবার যদি ঠাকুর নিয়ে আসেন আবার আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। ঠাকুরের বই পুস্তকগুলো নিয়ে একটু পড়তে চেষ্টা করুন। হয়তো মন লাগবে না প্রথমে, কিন্তু গীতার যে অভ্যাস যোগ ঠাকুর শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন, অভ্যাস যোগ করো। তা আমাদের সেই অভ্যাস যোগ করে যদি কিছুটা ঠাকুরের সেই গ্রন্থটা পাঠ করতে পারেন না, এই ধরনের অসংখ্য লীলা সেখানে লেখা রয়েছে, আপনারা পাবেন। তাই আপনাদের অনুরোধ করছি যে আপনারা সবাই বই পড়ুন, ঠাকুরের লীলাগুলো দেখুন, এবং সেই লীলাগুলো আমাদের কি শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো দেখুন। যুগে যুগে ঠাকুর আসেন, যুগে যুগে প্রত্যেক যুগের লীলার সঙ্গে যুগের লীলাটাও মিলিয়ে দেখুন মিলছে কি না। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন। শ্রী শ্রী মামা যুগ্ময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরিবল হরিবল হরিবল।